তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 6 থেকে পার্ট 5 নিয়ে আলোচনা করব। আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো প্রাণীকোষ। প্রাণীকোষ কিভাবে আঁকতে হয় সেটা দেখব, তার সাথে সাথে প্রাণী কোষের ভিতরে কী কী কোষ অঙ্গাণু আছে এবং সেগুলোর কাজ পুরোটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো বোর্ডে আমি যেটা এঁকেছি সেটা হলো একটা প্রাণীকোষ। প্রাণীকোষ যখন আঁকবে এরকম একটা শেপের হয়, সাধারণত একটা ওভাল টাইপের শেপে আঁকা হয় বা গোলও আঁকতে পারো। এর মাঝখানে আঁকা হয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে একপাশে এঁকেছি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, আর একদিকে হলো মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এখানে বলে রাখি অমসৃণ আর মসৃণ কী করে বুঝবো? যেটার গায়ে রাইবোজোম আছে সেটা হলো অমসৃণ। যখন কোনো রাস্তা ধরো অমসৃণ হয় তখন কি হয়? সেগুলোর উপর পাথর পড়ে থাকে বলে, ঠিক সেই রকম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোর গায়ে রাইবোজোম আছে সেগুলোকে অমসৃণ বলে উল্লেখ করা হয় বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও বলা হয়। এক্ষেত্রে তোমাদের বইতে যে টার্মটা আছে সেটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। ওকে, আর তার সাথে সাথে আরও যে অঙ্গাণুগুলো থাকে সেটা হলো মাইটোকন্ড্রিয়া, যেটা শক্তি উৎপন্ন করে, গলগি বডি যেটা বিভিন্ন বস্তু ক্ষরণে সাহায্য করে মেনলি। তার সাথে সাথে থাকে লাইসোজোম, সেন্ট্রোজোম, সাইটোপ্লাজম। পুরো জায়গাটায় যে জেলির মতো পদার্থ থাকে সেটা হলো সাইটোজোম, এবং কোষের বাইরে যে আবরণ রয়েছে সেটা হলো কোষ পর্দা। চলো একটা একটা করে দেখা যাক। কোষের একদম বাইরে যে আবরণ সেটা হলো কোষ পর্দা। এইখানে যেটা লিখেছি এইটা হলো কোষ পর্দা। এই কোষ পর্দার ভিতর দিয়ে কিছু কিছু বস্তু যেতে পারে, কিছু কিছু দ্রাবক এবং দ্রব্য যেতে পারে। এই যে কোষ পর্দার ভিতরে ছিদ্র থাকে এবং সেটার ভিতর দিয়ে যেতে পারে, কিন্তু সমস্ত কিছুই যেতে পারে না। সেই জন্য এটা সম্পূর্ণরূপে ভেদ্য নয়, এটা অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য এই টার্মটাকে বলা হয়। অর্ধভেদ্য মানে কিছু কিছু জিনিস যেতে পারে, আর প্রভেদক ভেদ্য মানে ওরা সিলেক্ট করে, ওরা বেছে নেয় যে কোন কোন জিনিসগুলো কোষের ভিতরে প্রবেশ করবে। আচ্ছা, এটা হলো কোষের বাইরের আবরণ। কোষ পর্দার কাজ হলো কি? কোষটাকে একটা নির্দিষ্ট আকৃতি দেওয়া। এই কোষ পর্দা থেকে এই যে এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয়, এই যে নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসের বাইরে যে আবরণ সেটা তৈরি হচ্ছে, এগুলো তৈরি হচ্ছে। তারপর আসি যে কোষের ভিতরে মানে জেলির মতো যে তরল পদার্থটা থাকে সেটাকে বলা হয় হলো সাইটোপ্লাজম। তাহলে এখানে যে ডট ডট দিয়ে যেগুলো বুঝিয়েছি সেটা হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম পুরো কোষের ভিতরে একটা তরল পদার্থ থাকে। এটা কি করে? কোষের ভিতরেই বিভিন্ন বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাহায্য করে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হতে সাহায্য করে, বিভিন্ন বিপাকীয় ক্রিয়া হতে সাহায্য করে। তারপর হলো কোষের মাঝখানে বরাবর যেটা রয়েছে সেটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, কারণ নিউক্লিয়াসই ঠিক করে যে গোটা কোষটা কী কী কাজ করবে, কী কী কাজ করবে না। এবার এই যে নিউক্লিয়াস, এই যে মাঝ বরাবর যেটা এঁকেছি সেটা হলো, এটা হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের 4টে পার্ট থাকে, 4টে অংশ আছে। এখানে আমি লিখছি কি কি 4টে অংশ। একটা হলো নিউক্লিয় পর্দা, ঠিক আছে? এই যে নিউক্লিয় পর্দা এটা হলো কোষের মানে নিউক্লিয়াসের বাইরের পর্দা। এটা দ্বিস্তরী আবরণ। দেখো এইরকমভাবে এঁকেছি, এই যে এইরকম, এরকম, আবার এখানে এটা, ঠিক আছে? দেখো এই যে মানে পর্দাটার জায়গায় জায়গায় মাঝে ছিদ্র রেখেছি, এগুলোকে বলে হলো নিউক্লিয় ছিদ্র, ঠিক আছে? এই ছিদ্রগুলো দিয়ে কোষের ভিতর থেকে নিউক্লিয়াসের ভিতরে বিভিন্ন জিনিস প্রবেশ করে। তারপর হলো নিউক্লিয়াসের ভিতরে এরকম প্যাচালো পদার্থ আছে, এগুলোকে বলে হলো নিউক্লিয় জালক, ঠিক আছে? তাহলে জালের মতো দেখতে, তাই এগুলোকে বলছে হলো নিউক্লিয় জালিকা। ওকে, এইগুলোই এরকম পেঁচিয়ে থাকে। অ্যাকচুয়ালি এগুলোর ভিতরেই আমাদের যে ডিএনএ বা আরএনএ সেই ইনফরমেশনগুলো এখানে থাকে, ক্রোম্যাটিন জালিকা রূপে এর ভিতরে পেঁচিয়ে থাকছে। এবার তোমরা বলবে পেঁচিয়ে কেন? দেখো আমাদের তো ডিএনএর ভিতরে অনেক অনেক ইনফরমেশান আছে, অনেক অনেক তথ্য আছে। এই তথ্যগুলোকে ওরকম পেঁচিয়ে কম জায়গায় অনেক বেশি পরিমাণ তথ্য রাখতে গেলে, যেমন আমরা জামা কাপড় ফোল্ড করে রাখি ঠিক তেমনি এখানে কম জায়গায় অনেক বেশি তথ্য রাখার জন্য এই নিউক্লিয় জালিকাগুলো পেঁচিয়ে গিয়ে ছোট জায়গার ভিতরে একদম চেপে কম্প্যাক্ট হয়ে থাকে, ঠিক আছে? তারপর হলো নিউক্লিয়াসের ভিতরে একটা ঘন অংশ আছে। ধরো এই অংশটা ঘন মানে এর ভিতরে ডটগুলো খুব ঘন হয়ে আছে, এটাকে বলে হলো নিউক্লিওলাস, ঠিক আছে? নিউক্লিওলাস। এবার দেখো এটা হলো মানে
কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। নিউক্লিয়াসেরও ভিতরে যদি মস্তিষ্ক হিসেবে ধরি বা প্রধান কেন্দ্র ধরি সেটা হলো নিউক্লিওলাস। এই যে নিউক্লিওলাস ঠিক করে যে নিউক্লিয়াসের ভিতরে কি কি বিক্রিয়া হবে, কে কী কাজ করবে, কোন ডিএনএটা এক্সপ্রেসড হবে, এই সমস্ত কিছু। আর এর ভিতরেও একটা তরল পদার্থ আছে, এই যে তরল পদার্থকে বলে হলো নিউক্লিওপ্লাজম। যেমন সাইটোপ্লাজম ঠিক তেমনি নিউক্লিওপ্লাজম। সাইটোপ্লাজম কোথায় থাকে? সেটা হলো কোষের ভিতরে যে তরল পদার্থটা, আর নিউক্লিয়াসের ভিতরে যে তরল পদার্থটা সেটাকে বলে নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসের কাজ কি? গোটা কোষটা কিভাবে কাজ করবে, কোন কোন জিনিস কোষের ভিতরে ঢুকবে, কোন কোন জিনিস বেরিয়ে যাবে, কোষ থেকে কি কি জিনিস ক্ষরণ হবে, কোষ কি কি স্টোর করবে, সমস্ত কিছু নিউক্লিয়াস বলে দেয়। ঠিক আছে, যেরকম আমরা কিভাবে পড়াশোনা করব বা কিছু যেমন আমাদের টিচার গাইড করে দেন, ঠিক সেইভাবেই কোষকে গাইড করে দেয় নিউক্লিয়াস কী কীভাবে সে কাজ করবে। ক্লিয়ার? তারপর হলো এই নিউক্লিয়াস থেকে, নিউক্লিয় পর্দা থেকে বেসিক্যালি এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হচ্ছে। দেখো এইদিকে লিখেছি হলো এটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, আর এই দিকটা হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। অমসৃণ কারণ কি? এর গায়ে ধরো এরকম ডট ডট আছে, মানে হলো রোডসটা বাম্পি টাইপের, মানে রোজ অনেক বাম্পার আছে বা অনেক উঁচু নিচু, সেই জন্য এটাকে অমসৃণ বলা হচ্ছে। এটা দেখো নিউক্লিয়াসের যে পর্দা সেখান থেকে উৎপন্ন হয়ে একদম কোষ পর্দা অবধি বিস্তৃত। ঠিক আছে, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষকে অনেকগুলো মানে প্রকোষ্ঠে ভাগ করে দেয়। অনেকগুলো কোষ, একটা বড় জায়গাকে যেরকমভাবে ধরো একটা রুমেই একাধিক বন্ধুরা আছো তখন কি হয়, রুম ডিভাইডার ইউজ করে যেমন রুমটাকে দুজনের জন্য সুটেবল করে নেওয়া হয় বা তিনজনের জন্য, ঠিক সেইভাবে একটা কোষের ভিতরেই এ অবস্থান করে কি করছে, কোষটাকে অনেকগুলো প্রকোষ্ঠে বা ছোট ছোট অংশে ভাগ করে নিচ্ছে। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যখন রাইবোজোম থাকে তখন সেটা অমসৃণ হয়ে যায়। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। ঠিক আছে, তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা এবার শিখেছি এর কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। প্রোটিন সংশ্লেষ মানে কি? তৈরি করছে। আর অন্যান্য এছাড়া মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো রাইবোজোম নেই, তখন এ কী করবে? এ যেহেতু প্রোটিনে অংশগ্রহণ করছে না, তখন এ লিপিড সংশ্লেষ করবে, সঞ্চয় করবে, পরিবহন করবে। ঠিক আছে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? প্রোটিন এবং লিপিড সেটাকে সংশ্লেষ করা, পরিবহন করা, মানে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া এবং সঞ্চয় করা, স্টোর করা। ক্লিয়ার? তারপর আসি হলো মাইটোকন্ড্রিয়ায়। এটা কোষের ভিতরে অবস্থান করে, খুব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হলো কোষের ভিতরে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে হলো মাইটোকন্ড্রিয়া। এই যে মাইটোকন্ড্রিয়া এটা দ্বিপর্দা বিশিষ্ট, এরকমভাবে দুটো পর্দা বিশিষ্ট। এর ভিতরে আঙুলের মতো প্রবর্ধক আছে এই রকম। এই যে আঙুলের মতো প্রবর্ধকগুলোকে ক্রিস্টি বলে। প্রবর্ধক মানে হলো আমাদের আঙুলের গঠন যেরকম এইখানে সেরকম, এইগুলোকে বলে হলো ক্রিস্টি। ওকে, ক্রিস্টি দিয়ে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, এই যে এর ভিতরে মাইটোকন্ড্রিয়া কি কাজ করে? মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করতে সাহায্য করে, যাতে আমাদের কোষ কাজ করে। আলটিমেটলি সমস্ত কোষ আমাদের শরীরে যখন কাজ করবে তখন আমরা কাজ করব, তাই না? তাহলে এটা শক্তি উৎপন্ন করে, আমাদের কাজ করতে সাহায্য করে। তারপর হলো রাইবোজোম। রাইবোজোম যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থেকে সেটাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বানায়, ঠিক তেমনি রাইবোজোম কিন্তু এখান ওখান এরমভাবে ফ্রিভাবেও ঘুরে বেড়ায়। এই রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এই যে রাইবোজোম এটা পর্দাবিহীন একটা কোষাঙ্গাণু। অনেক সময় এটা দিয়ে প্রশ্ন আসে যে পর্দাবিহীন একটা কোষাঙ্গাণুর নাম লেখো, সেটা হবে তোমার রাইবোজোম বলতে পারো বা সেন্ট্রোজোম বলতে পারো। সেন্ট্রোজোম নিয়ে আমি পরে বলছি। তাহলে একটা পর্দাবিহীন কোষাঙ্গাণু হলো তোমার রাইবোজোম। এটা প্রধানত প্রোটিন সংশ্লেষ করছে, সেটা ফ্রিভাবেই থাকুক, মানে কোষের সাইটোপ্লাজমেই ঘুরে বেড়াক বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে গিয়েই বসে থাকুক, যেখানেই থাকুক ও প্রোটিন সংশ্লেষ করে। এবার তোমরা বলবে প্রোটিন সংশ্লেষ এই বিষয়টা কী? তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি। ধরো আমাদের একটা কোনো দাঁত বার হচ্ছে, বা ধরো একটা বাচ্চার ক্ষেত্রে একটা দাঁত বার হচ্ছে, বা তোমাদের ক্ষেত্রে আক্কেল দাঁত বার হচ্ছে, যদিও আক্কেল দাঁত আরও পরে বার হয়। এবার সেই যে দাঁত শরীরে বার হবে, এটার জন্য কি হয়? কিছু প্রোটিন লাগবে, সেই প্রোটিনটা এসে কাজ করে। এই প্রোটিনটাকে সংশ্লেষ করতে কে বলে? ডিএনএ বলে। মানে ডিএনএ থেকে প্রথমে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়, সেই প্রোটিনটা আমাদের শরীরে কাজ করে এবং সেটা আমাদের শরীরে কোনো ইনফরমেশন দেয়। ঠিক আছে, ডিএনএ তাহলে সরাসরি কাজ করে না, ডিএনএ আরএনএ তৈরি করে, আরএনএ প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনটা আমাদের শরীরে এসে
কাজ করছে। যে কোনো কিছুর ক্ষেত্রে যখনই কোনো কিছু মানে কোনো একটা ধরো কিছু হচ্ছে আমাদের শরীরে, যে কোনো কাজ বা যে কোনো বৈশিষ্ট্য যেটা প্রকাশ পাচ্ছে তখনই এইভাবেই হচ্ছে। তাহলে এই রাইবোজোমের কিন্তু অত্যন্ত গুরুত্ব আছে কোষের ক্ষেত্রে। এবার আসি হলো তোমাদের গলগি বস্তু। এই গলগি বস্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই তৈরি হয়। এটার ভিতরে অনেক রকম গঠন দেখা যায়, এরকম থলির মতো অংশ, অনেকগুলো থলির মতো অংশ পরপর থাকে, গোল গোল ভেসিকেল থাকে, এরকম অংশগুলো থাকে। এটা সাধারণত বিভিন্ন জিনিস ক্ষরণে সাহায্য করে, ঠিক আছে, হরমোন, উৎসেচক, এগুলো ক্ষরণে সাহায্য করে। এবার এই যে গলগি বস্তু, এই গলগি বস্তু থেকেই উৎপন্ন হয় যেটা, সেটা হলো লাইসোজোম। লাইসোজোম একক পর্দা ঘেরা একটা পদার্থ। ধরো লাইসোজোম এখানে এঁকেছি, হ্যাঁ, একক পর্দা ঘেরা একটা লাইসোজোম হচ্ছে। এবার এইটার কাজ কি? এটা হলো সাধারণত আমাদের ধরো কোষের ভিতরে কোনো অঙ্গাণু নষ্ট হয়ে গেছে সেটাকে খেয়ে নেয়, বা ধরো কোষটাই নষ্ট হয়ে গেছে সেই কোষটাকে নষ্ট হয়ে যেতেই সাহায্য করে। এবার ভেবে দেখো, ধরো এই কোষটা বার্ধক্যপ্রাপ্ত হয়েছে বা বুড়ো হয়ে গেছে, তো এই কোষটাকে নষ্ট করে দেয় ওর ভিতরে থাকাই এই কোষ অঙ্গাণু লাইসোজোম। এবার যখন এই কোষটাকেও নষ্ট করে দিচ্ছে, ও কিন্তু নিজেও নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্যে এটাকে বলে কি, আত্মঘাতী থলি। মানে ও কোষটাকে নষ্ট করার মাধ্যমে নিজেকেও শেষ করে দিচ্ছে, কিন্তু কোষটাকে সরিয়ে দিচ্ছে। এবার এইভাবে কোষকে সরিয়ে দেয়, কোষ অঙ্গাণু সরিয়ে দেয়, এই কাজগুলো করে। অ্যাকচুয়ালি এ কোষের ভিতরে যা যা মানে কি বলবো, যেগুলো যেগুলো ঠিকঠাক কাজ করে না বা বয়স হয়ে গেছে সেগুলোকে সরিয়ে দেয়। এবার ধরো একটা কোষের ভিতরে এই লাইসোজোমের সংখ্যা অনেক বেড়ে গেছে, তখন সেই কোষটা ক্যান্সার সেলে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই যে লাইসোজোম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মঘাতী থলি কাকে বলে, লাইসোজোমকে বলে। কেন বলে, অনেক সময় প্রশ্ন আসে। তাহলে এটা হলো গলগি বস্তু, এটা হলো লাইসোজোম। এরপর আসি হলো সেন্ট্রোজোমে। সেন্ট্রোজোম প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যায়, উদ্ভিদ কোষে এটা থাকে না। সেন্ট্রোজোমের কাজ কি, প্রাণী কোষ যখন একটা থেকে দুটো, দুটো থেকে চারটে এরমভাবে বিভাজিত হয়, তখন এই যে সেন্ট্রোজোম, এটা প্রাণী কোষ বিভাজনের সময় বেম গঠন করে। বেম মানে হলো এরকম কিছু তন্তু গঠন করে, ক্লিয়ার, এরকম তন্তু গঠনে সাহায্য করছে এই সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমের দুটো অংশ থাকে, ভেতরের যে এই রকম ডাম্বেল শেপের যে জিনিসগুলো, এগুলোকে বলে হলো সেন্ট্রিওল, ঠিক আছে, এগুলো হলো সেন্ট্রিওল। আর এর চারপাশে যে রশ্মির মতো এঁকেছি, দেখো সূর্যের যেমন রশ্মি আঁকে ওই রকম এঁকেছি, এটাকে বলে অ্যাস্ট্রাল রশ্মি। গোটাটাকে নাম হলো সেন্ট্রোজোম। এর কিন্তু কোনো কোষ মানে এর এই অঙ্গাণুটার কোনো আবরণ নেই, ঠিক আছে। তাহলে যদি বলে অনেক সময় যে কোনো পর্দাবিহীন কোষ অঙ্গাণুর নাম, একটা হলো রাইবোজোম আর একটা হলো সেন্ট্রোজোম, ঠিক আছে। আর দ্বিপর্দা বেষ্টিত অঙ্গাণুর নাম, নিউক্লিয়াসের দুটো পর্দা আছে, মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা আছে, এগুলো। আর যদি বলে একক পর্দা ঘেরা, সেক্ষেত্রে তোমরা বলতে পারো লাইসোজোম, গলগি বস্তু, এইগুলো, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এই জায়গাটা ক্লিয়ার করলাম। পরের দিন উদ্ভিদের মানে উদ্ভিদ কোষে কী কী থাকে সেটা নিয়ে আলোচনা করব। যদি অনেকগুলো জিনিস প্রাণী কোষেও আছে, উদ্ভিদ কোষেও আছে, কিছু কিছু জিনিসের পার্থক্য আছে। যেমন উদ্ভিদ কোষের ভেতরে সেন্ট্রোজোম নেই, ঠিক আছে, আর তার সাথে সাথে ওদের ভিতরে একটা যেটা এক্সট্রা জিনিস অ্যাড হবে সেটা হলো ওদের কোষ প্রাচীর আছে, আর তার সাথে সাথে ওদের প্লাস্টিড আছে, ক্লোরোপ্লাস্টিড বা এগুলো আছে। তাহলে নিউক্লিয়াসটা খুব ভালো করে পড়বে, আর অন্যান্য কোষ অঙ্গাণুগুলো কোনটা থেকে কোনটা তৈরি হচ্ছে উৎসগুলো ভালো করে পড়ে রাখবে। মানে কোষ পর্দা থেকে তৈরি হয়েছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয় পর্দা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়েছে গলগি বস্তু, গলগি বস্তু থেকে তৈরি হয়েছে লাইসোজোম, এইরকম। আর এই জায়গায় বলে দিই, যখন এরকম প্রাণী কোষ আঁকতে দেবে অবশ্যই ভাবে নিচে লিখতে হবে একটি প্রাণী কোষের বর্ধিত চিত্র লিখতে হবে। কারণ অনেকেই ছবি আঁকে কিন্তু এটা কিসের ছবি সেটা লেখে না, অবশ্যই না লিখলে কিন্তু পরীক্ষায় নাম্বার কাটা যায়। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।